আচ্ছা দেখো তোমরা তাহলে একটু খেয়াল করো, আমরা তাহলে যেটা আজকে মেইন ফোকাস দেবো আজকে এবং আরো ধরো তোমার 1-2 দিন, এটা হচ্ছে তোমার পিএইচপি। আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো করে শিখে ফেললে আসলে তোমার ব্যাক এন্ডের যে কাজটা এটা অনেকটা ইজি হয়ে যায়। তো আমি যতটা সম্ভব ইজি ভাবে মানে বলা ট্রাই করবো। তোমার সামনে একটু খাতা কলম রাখো যেন টুকটাক একটু তুমি নোট ডাউন করতে পারো। দেখো তোমাদের পিএইচপি ইজ এ সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এ পাওয়ারফুল টুল ফর মেকিং ডাইনামিক এবং ইন্টারেক্টিভ ওয়েব পেজ। এখানে তোমার ডাইনামিক মানে কি, যেমন তোমার ফেসবুক যেমন ডাইনামিক, এরকম তুমি ডাইনামিক ওয়েবসাইট বানাতে পারবা। আর এখানে বলছে একটা সার্ভার সাইড, সার্ভার মানে কি তোমার এটা ব্যাক এন্ডে কাজ করবে। সার্ভারে যেমন HTML CSS দিয়ে আমরা ফ্রন্ট এন্ডে কাজ করতেছি, আর PHP দিয়ে আমরা তোমার হচ্ছে কি সার্ভারে মানে মানে তো সার্ভার সাইড বা ব্যাক এন্ডে কাজ করতে পারবে। এর সাথে আমার সাহায্য করবে ডাটাবেস। একটু ছোট ছোট আমি একটু মনে রাখো যেন তোমাদের এক্সামে তোমরা এই জিনিসগুলো আসলে লিখতে পারো। আচ্ছা, তো এখানে আমরা ছোট্ট একটা প্রোগ্রাম লাস্ট দিন আমরা কি তোমাদেরকে দেখাইছিলাম। আর এর পাশাপাশি আমরা তোমাদের বলছিলাম যে আমাদের কি লাগবে, একটা জ্যাম প্রয়োজন হবে, জ্যাম সার্ভার। এই জ্যাম সার্ভার আমরা কিভাবে করে ইনস্টল করব, কিভাবে করে কি করব, ডিটেইলস কিন্তু তোমাদের আমি দেখাইছিলাম। যদি আবার ছোট্ট করে একটু তোমার 10 সেকেন্ডের জন্য বলি, জাস্ট তুমি যদি জ্যাম ডাউনলোড লেখো, এখানে জ্যাম ডাউনলোড লিখলে হবে, দেখবে একদম প্রথমটা এই যেখানের মধ্যে উইন্ডোজ আপডেট, জাস্ট তোমার ডাউনলোড করা এবং কি তোমার জাস্ট নেক্সট দিয়ে ইনস্টল করে ফেলো। ইনস্টল করলে তোমার সামনে এরকম একটা আসবে। এরপর তুমি যখন লোকাল হোস্টে কাজ করবে তোমার কাজটা কি হবে, এটা কি স্টার্ট করে দাও। আমরা লাস্ট দিন দেখাইছিলাম, এটা নিয়ে ডিটেইলস আমি আর কিছু বলতেছি না। অ্যাপাচি সার্ভারে আমাদের প্রয়োজন হবে, কারণ কি তোমাদের এখানে কিন্তু সে বলছে সার্ভারে কাজ করে। এখন সার্ভার স্ক্রিপ্টিংটা তুমি নর্মাল ভাবে HTML CSS এর মতো করলে হবে না, তোমার কম্পিউটারটাকে একটা সার্ভার পিসি বানিয়ে ফেলতে হবে, বা তোমার এই যে লোকাল হোস্ট অ্যাপাচি জাস্ট তুমি এটা স্টার্ট করে দিলে কি তখন তুমি htdocs এ গিয়ে কি তুমি তো কোডিং এ তুমি এটা কাজ করতে পারবে। আজকে আমরা এগুলো দেখবো না, আজকে আমরা তোমার জাস্ট PHP জিনিসটা কি বা তোমার PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে এগুলো নিয়ে আজকে আমরা মেইন ফোকাস। বা তুমি যখন তোমার কম্পিউটারে কাজ করবা তোমাকে কিন্তু অবশ্যই কি এটা স্টার্ট করে কাজ করতে হবে। এরপর এই যে htdocs, যেটা আমি তোমাদের লাস্ট দিন বলছিলাম, আজকে আর এটা বলে সময় নষ্ট করবো না। এই যে সি এর মধ্যে জ্যাম্পের মধ্যে কোথায় এই যে htdocs কোথায়, এই যে htdocs এর মধ্যেই কি তুমি প্রজেক্ট করবা। এর বাইরে করলে কিন্তু কাজ হবে না। কেন হবে না, আমি তোমার লাস্ট ক্লাসে ডিটেইলস দেখাইছিলাম। কারণ সার্ভার ছাড়া তোমার PHP-টা ভালোভাবে কাজ করবে না। কেটে দিই এটা। আচ্ছা, তো হচ্ছে এই যে তুমি যখন PHP নিয়ে কাজ করবা, যখনই তোমার যে কোনো কিছু একটা প্রিন্ট করার প্রয়োজন হবে, আমি যদি একটু জুম করি, তোমার যখনই তোমার যে কোনো কিছু মানে একটা লেখা একটা প্রিন্ট করার প্রয়োজন হবে, তখন তোমার কাজ হবে কি জাস্ট ইকো, ECHO। তাহলে একটু মুখস্থ রাখবা যে তোমার PHP-র মধ্যে আমি যখনই প্রিন্ট করবো আমি তোমার কি লিখবো, ইকো, ECHO। ইকোর মধ্যে আমি যাই লিখবো তোমার সে করবে কি, সে তোমার সেটাকে প্রিন্ট করবে। মানে তুমি যাই লিখবা, দেখো জাস্ট তুমি আমি মানে লিখে তুমি রান দিলাম, এই দেখছো এই যেটা অর্থাৎ তুমি যা লিখবা কি ইকো জাস্ট। আরেকটা বলছিলাম তুমি যে HTML এর মধ্যে PHP কোড লিখতে চাও, ওটা লেখার নিয়ম হচ্ছে এরকম, লেস দ্যান কোশ্চেন বড় চিহ্ন PHP আর কি তোমার কোশ্চেন বড় চিহ্ন গ্রেটার দ্যান, তুমি এর মধ্যে হচ্ছে মানে তুমি PHP কোড লিখবা। এখন আমি যদি তোমাদের হচ্ছে একটু আগের কথা জিজ্ঞেস করি, তো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা যখন HTML এর মধ্যে লিখতাম তখন কিন্তু আমরা লিখতাম স্ক্রিপ্ট। আবার সেম ভাবে আমরা যখন তোমার CSS এর কোড লিখতাম HTML এর মধ্যে স্টাইল, তো সেম ভাবে হচ্ছে HTML এর মধ্যে PHP লেখার জন্য তোমার কি এরকম সিনট্যাক্স তোমাকে লিখতে হবে। আর লেস দ্যান কোশ্চেন বড় চিহ্ন PHP আর কোশ্চেন বড় চিহ্ন গ্রেটার দ্যান, এর মধ্যে তুমি তোমার PHP সব কোড লিখবে। তাহলে একটা জিনিস তুমি কি শিখলা যে PHP যখন আমরা তোমার প্রিন্ট করব তখন ইকো কমান্ডটা ইউজ করব, ইকো, ECHO, ইকো দিয়ে। আর সবার লাস্টে একটা জিনিস তোমরা খেয়াল করো, সেমিকোলন। তো সেমিকোলন মানে হচ্ছে এই লাইনটা শেষ, ইকো তোমাদের কোটেশন শুরু কোটেশন শেষ, তোমার কিন্তু অবশ্যই কোটেশনের মধ্যে লিখতে হবে। তুমি যদি কোটেশনের বাইরে লেখো সে কিন্তু বুঝবে না বা তোমারটা কিন্তু ভুল হবে। অবশ্যই কোটেশনের মধ্যে লিখতে হবে, একটা কোনো ডাবল কোটেশন। আর এখানে তোমার সেমিকোলন বলতে বোঝা হচ্ছে কি এই লাইনটা শেষ, ইকো মাই ফার্স্ট PHP স্ক্রিপ্ট, তোমার সেমিকোলন শেষ। আরেকটা তোমার ইকো এর তোমার আরেকটা লাইন, মানে তুমি সেমিকোলনে বোঝাচ্ছে যে তোমার এই লেখাটা এখানে শেষ। আচ্ছা, তাহলে আমি একটু আস্তে আস্তে আগাচ্ছি যেন তুমি জিনিস ধরতে পারো। এরপরে যদি আমরা একটু চলে যাই আমাদের নেক্সট পার্টে, এখানে ইন্ট্রোর মধ্যে কিছু কথাবার্তা আছে যে আমরা HTML CSS জাভাস্ক্রিপ্ট আমরা কিন্তু এগুলোর সাথে কি আমরা আমার PHP এর কাজ করাতে পারি। তো এখানে হোয়াট ইজ PHP দিয়ে কিছু কথাবার্তা আছে, আমি এগুলো কেন বলতেছি, যদি তোমার যদি এক্সাম দিতে হবে তোমাদের কিন্তু এখানে কোশ্চেন আসতে পারে। দেখো তোমার হচ্ছে PHP কে তোমার বলা হয় PHP হাইপারটেক্সট প্রিপ্রসেসর, PHP হাইপারটেক্সট প্রিপ্রসেসর। প্রথম P মানে হচ্ছে কি তোমার PHP, মানে তো PHP আমি যদি তোমার তো ফুল ফর্ম বলি,
প্রথম পি মানে হচ্ছে আবার পিএসপি, আর এইচ মানে হচ্ছে হাইপার টেক্সট, আর তোমার পরের পি মানে কি প্রি প্রসেসর। এরপর হচ্ছে PHP is a widely used open source scripting language. So তোমার বলছে ওপেন সোর্স, তোমার এখানে কোনো কিছু কি তোমার টাকা পয়সার প্রয়োজন নেই, তুমি যত কাজ করবে বা পুরোটা ফ্রি। তোমার যার কারণে তোমার লাইফে তোমার জীবদ্দশায় এটা এমন একটা ফিল্ড যে ফিল্ডে তুমি যত বেশি কাজ করবা কোনো টাকা পয়সা লাগবে না। তোমার লাইফে আমার কাছে মনে হয় না আর অন্য কোনো জায়গা আছে যেখানে তোমার টাকা পয়সা ছাড়া তোমার কাজ করা যায়। তুমি যে একটা দোকানে যাও তাও টাকা লাগবে, তো যাই কারণে টাকা লাগবে, বাট ওয়েব ডেভেলপমেন্ট ফিল্ডে বা এই ফিল্ডে তুমি যদি কাজ করতে চাও পুরোটাই ফ্রি। তো সফটওয়্যার ফ্রি, ল্যাঙ্গুয়েজ ফ্রি, সব ফ্রি, এই জন্য এটা একটু সুবিধা। আচ্ছা, আর হচ্ছে যে তোমার ডট পিএসপি, যেটা যেমন আমরা যখন তোমার HTML ফাইল তোমার সেভ করি index.html, যখন CSS তখন কি আমরা লিখছিলাম style.css, যখন জাভাস্ক্রিপ্ট তখন কি index.js, সেম ভাবে তোমার পিএসপি এক্সটেনশন হচ্ছে ডট পিএসপি। যখন তুমি একটা ফাইল সেভ করো জাস্ট ডট পিএসপি, এগুলো তোমাদের কাছে কঠিন লাগার কথা না, যেটা আমি HTML CSS তোমার জাভাস্ক্রিপ্ট দেখে আসছি এটা। এরপর তোমার পিএসপি দিয়ে তোমার কোন কোন কাজ করা যায়, তুমি তোমার একটা হচ্ছে ওয়েবসাইট যখন বানাবা সেই ওয়েবসাইটের মধ্যে তো অ্যাডভান্স তুমি সব কাজ করতে পারবা। যেমন ধরো তুমি একটা টেবিল বানাইছো, সেই টেবিলের মধ্যে তুমি চাচ্ছ 10 জন স্টুডেন্টের নাম তুমি অ্যাড করবা, এটাও পারবা। 10 জনের নাম ডিলিট করা, এটাও পারবা, মডিফাই করতে পারবা। এরপরে তুমি কি ডাইনামিক পেজ তুমি জেনারেট করতে পারবা ফেসবুকের মতো, তুমি ফেসবুকের মধ্যে একটা ফেসবুক বানাতে পারবা। আর তোমার আরও অনেক অ্যাডভান্স কাজ করা যায়। আরও এখানে তোমার PHP 7, এটা তো আপডেট ভার্সন বোঝাচ্ছে আর কি। অর্থাৎ PHP ধর এক সময় ছিল তো 5.6, তারও আগে ছিল আরও কি PHP হয়তো তোমার 3, 4, মানে এখন আপডেট কি PHP 7। আর ভার্সন যত বেশি আপডেট হয় তোমার কিন্তু নতুন কিছু ফিচার অ্যাড হয় বা নতুন আরও কিছু অ্যাডভান্স জিনিস তোমার কিছু অ্যাড হয়। আর তাহলে আমরা চলে যাই একটু তোমার PHP ইনস্টল। এই জিনিসটা আমাদের তোমার তেমন কিছু প্রয়োজন নেই, জাস্ট তুমি তোমার হচ্ছে কি যে তুমি এই পার্টটা, এই পার্ট তুমি যদি সফলভাবে ফিল আপ করো তোমার ওখানে PHP চলবে। তুমি যদি htdocs এর বাইরে কোথাও গিয়ে তুমি PHP রান করো, রান হবে না, কারণ তোমার হচ্ছে সেই htdocs এর মধ্যেই কি তোমার তাকে চিনে, এর বাইরে থেকে তোমার সেটাকে চিনে না। আচ্ছা, এরপর তোমার PHP সিনট্যাক্স, এটাও নিয়ে বলার কিছু নাই, এটা নিয়ে কারণ আমরা দেখছি। আমরা একদম চলে যাই PHP কমেন্টস। আমরা জাভাস্ক্রিপ্টে আমরা তোমার কমেন্ট শিখছিলাম। কমেন্টস এর মেইন কথাটা কি, কমেন্টস হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা তোমার টার্ম যেটাকে আসলে বলা হয় যে যখন তুমি একজন হচ্ছে ওয়েব প্রোগ্রামার হিসেবে বা একজন ওয়েব ডেভেলপার হিসেবে যখন তুমি একটা ওয়েবসাইট বানাবা, তুমি কিন্তু হাজার হাজার লাইনে কোড লিখবা। এত হাজার হাজার লাইনে কোড আসলে অল টাইম মনে রাখা পসিবল হয় না, যার কারণে যারা প্রোগ্রামার বা তুমি নিজে একজন প্রোগ্রামার হিসেবে যখন তুমি একটা কাজ করবা, এটা উপরে বা নিচে, ম্যাক্সিমাম সবাই উপরে লেখে একটা জাস্ট একটা ছোট একটা কমেন্ট যে আসলে নিচের লাইনটা তোমার মেইনলি কি কাজ করতেছে। তোমার যার ধরো তুমি হচ্ছে কি একটা কোম্পানি থেকে জব পেলে তুমি ধরো অন্য জবে চলে গেলা, ওই জায়গায় আরেকজন যখন আসবে সে যেন তোমার কমেন্ট দেখে ইজিলি বুঝতে পারে, আচ্ছা এখানে এই কমেন্ট তার মানে নিচে তোমার এই কাজ করছে, এই কমেন্ট নিচে এই কাজ করছে। অথবা তুমি নিজেও 6 মাস পর যেন ইজিলি জিনিসটা ধরতে পারো কমেন্টস। আর কমেন্টটা হচ্ছে এক্সিকিউট হয় না, মানে কমেন্টটা হচ্ছে ইউজার দেখবে, মানে কমেন্টটা হচ্ছে ডেভেলপার, মানে আমরা এখানে ডেভেলপার, আমরা কিন্তু ইউজার না, আমরা বানাবো মানুষ ইউজ করবে। আচ্ছা, আর হচ্ছে তোমার কমেন্ট দুইভাবে করা যায়। একটা হচ্ছে তোমার সিঙ্গেল লাইন কমেন্ট, সিঙ্গেল মানে এক লাইনে কমেন্ট। আর একটা কমেন্ট হতে পারে মাল্টিপল লাইন, মানে অনেকগুলো লাইন, তোমার 2 লাইন হতে পারে, 3 লাইন হতে পারে। সিঙ্গেল লাইন কমেন্টের নিয়ম হচ্ছে জাস্ট তুমি যদি একটা ডাবল স্ল্যাশ দাও যে কোনো একটা কথার, ধরো যে কোনো একটা কথা এই সামনে তুমি যদি ডাবল স্ল্যাশ দাও, এটা হয়ে যাবে সিঙ্গেল লাইন কমেন্ট, তোমার এক লাইনে কমেন্ট। আর তুমি তার এক লাইন না, আমি হচ্ছে অনেকগুলো লাইনে আমি তোমার নিব, 2 লাইন 3 লাইন হতে পারে, 4 লাইন হতে পারে, এটাকে বলা হয় মাল্টিপল লাইন কমেন্ট। তখন কি হবে কাজ করা হয় স্ল্যাশ স্টার স্ল্যাশ, এর মধ্যে তুমি মাল্টিপল লাইনে কোড ইচ্ছা মতো লিখতে পারো। এই সবগুলো হচ্ছে মাল্টিপল লাইন আকারে কোড আছে বা মাল্টিপল লাইনে তোমার কমেন্ট, বুঝতে পারছো? আমরা কমেন্ট আমরা দুইভাবে করতে পারি, সিঙ্গেল লাইন কমেন্ট যেটা এক লাইনে, আবার মাল্টিপল লাইনে আমরা তোমার কমেন্ট করতে পারি। তো তোমাকে এরকম মানে একটা পর একটা যখন তুমি শিখবা, তুমি হচ্ছে PHP পুরোটাই তোমার শেখা হয়ে যাবে। আমি ধাপে ধাপে গাচ্ছি PHPর মধ্যে কমেন্ট করে কিভাবে, PHPর মধ্যে প্রিন্ট করে কিভাবে। আচ্ছা, তাহলে আমরা এবার একটু চলে যাই ভেরিয়েবলস কনসেপ্টটা কি, আমি যদি তোমাদের একটু ইজি করে বুঝাই। আমি ধরো তোমাকে বললাম যে তোমার যেখানে কিছু অ্যাপেল আছে, তো এই অ্যাপেলটাকে তুমি নিয়ে যাও পাশের রুমে। এখন আমি কিন্তু তোমাকে অ্যাপেলগুলো হাতে দিব না, আমি তোমাকে এক বাটি দিব। এরপর তুমি সে বাটির মধ্যে অ্যাপেলটা মানে তোমার আমি দিব, আর সেই বাটি তুমি কিন্তু নিয়ে যাবে পাশের রুমে।
একদম ভেরিয়েবলের কনসেপ্ট হচ্ছে এরকম, তুমি চাচ্ছ দুটো সংখ্যার মধ্যে যোগ করবা, তুমি চাচ্ছ দুটো সংখ্যার মধ্যে তুমি হচ্ছে যোগ করবা। এখন এখন তোমাকে পিএসপি যে মানে তোমাকে বলবে আচ্ছা ঠিক আছে আমি যোগ করবো, বাট আমি তোমার কোন দুই সংখ্যার মধ্যে যোগ করবো এটা তুমি আমাকে বলে দাও, এবং তুমি এটা কি কারোর মধ্যে রাখো। আমি তোমাদের একটু যদি বলি, এই যে x = 5, এই যে x = 5, আমি জাভাস্ক্রিপ্টে মনে বলছিলাম মানে তো হালকা করে, x = 5 মানে কি সে ডান পাশ থেকে বাম পাশ যাবে, মানে 5টা চলে যাবে কোথায় x এ। অর্থাৎ আমি যদি তোমার ডলারটা তোমার কেন লিখছি আমি একটু পরে বলতেছি। ধরো ডলার আমি লিখলাম যে y = আমি ধরো লিখলাম যে 10, এটা মানে হচ্ছে কি তোমার y এর ভ্যালু হচ্ছে 10, y এর ভ্যালু হচ্ছে তোমার 10, ডলার x = 5 এটা মানে হচ্ছে কি x এর ভ্যালু 5। এই যে 5 এই 10 এগুলো কি এক সংখ্যা, হ্যাঁ এগুলো হচ্ছে আমি তোমাদের মানে আসতেছি, এগুলো হচ্ছে তোমার একটা সংখ্যা। এই যে তোমার একটা সংখ্যা, এখন তুমি সবসময় সংখ্যা নিয়ে কাজ করবো এরকম না। আমরা যখন একটা ওয়েবসাইট বানাই সেখানে সংখ্যা থাকে, সেখানে একটা ক্যারেক্টার থাকে, সেখানে একটা ধরো একজন নাম থাকবে অথবা বড় একটা নাম থাকবে। এই যে তোমার ভিন্ন ভিন্ন মানে ভিন্ন ভিন্ন হয়ে তোমার কি হবে ভেরিয়েবলের ভ্যালুটা ভিন্ন ভিন্ন হবে। যেমন x = 5 তার মানে x এর ভ্যালু কি একটা সংখ্যা। আবার ধরো y = জন, আমি এখানে ধরো লিখলাম যে ডলার নেম = আমি লিখলাম হচ্ছে রাহাত, আর h8 রাহাত, রাহাত হচ্ছে একটা নাম। তুমি একটু একটা জিনিস খেয়াল করো, 5 এর মধ্যে কিন্তু কোনো কোটেশন নাই, তার মানে কোনো সংখ্যার মধ্যে তুমি কোটেশন দিবা না, তুমি কোটেশন দিবা কোথায় একটা স্ট্রিং একটা নামের মধ্যে। এখন এই নামটা কিন্তু আরো বড় হতে পারে, এই নামটা কিন্তু আরো বড় হতে, যত বড় হোক সমস্যা নাই, তুমি এটাকে এটা কোটেশনের মধ্যে দিবা। এটার মানে হচ্ছে এই স্ট্রিং এর ভ্যালুটা হচ্ছে কি মানে তোমার নেমের ভ্যালু তোমার রাহাত, অর্থাৎ সে ডান পাশ থেকে বাম পাশে যায়, মানে বাম পাশ থেকে ডান পাশে না, অর্থাৎ নেমের ভ্যালু হচ্ছে রাহাত, x এর ভ্যালু 5, y এর ভ্যালু জন, এখানে y এর ভ্যালু কি তোমার 10। তুমি যদি এখানে এখন লিখে দাও z, তোমার z এর ভ্যালু কি হবে তোমার 10। এগুলো হচ্ছে ভেরিয়েবল, এই যে এখানে x একটা ভেরিয়েবল, y একটা ভেরিয়েবল, নেম একটা ভেরিয়েবল, z একটা ভেরিয়েবল, মানে তোমার বুঝা গেছে। আর এই যে আমার ডলার, ডলারের নিয়ম হচ্ছে কি তোমার পিএইচপি সে তোমার ডলার ছাড়া কিছু বোঝে না। যেমন ধরো তোমাদের কিছু বন্ধু বান্ধব আছে না যে ধরো তোমার কথা বললে কি লাভ খোঁজে, যে আচ্ছা তোমার সাথে যাবো মানে আমার কি লাভ, আচ্ছা ঠিক আছে আমি তোমার এই কাজ করে দিব, আমি মানে আমাকে তুমি কি খাওয়াবা। সেম ভাবে তোমার পিএইচপিও কি সেম টাইপসের, তুমি যখনই একটা ভেরিয়েবল লিখবা তার সামনে তার কথা হচ্ছে কি তার সামনে আমাকে একটা ডলার সাইন দিতে হবে। তার মানে আমরা একটা জিনিস কি শিখলাম, আমরা যখন একটা পিএইচপি একটা ভেরিয়েবলের নাম লিখবো তার সামনে আমরা কি দিব একটা তোমার ডলার সাইন দিব, যার দরুন সে তোমার বুঝে আচ্ছা হ্যাঁ নেম একটা ভেরিয়েবল। তোমাদের এখন ধর আমি আরেকটা তোমাদের আরেকজনের নাম লিখবো, ধর আমি লিখলাম যে name2 = ধরো লিখলাম যে হচ্ছে করিম, KORIM করিম। তার মানে এখন তোমার কি এখানে করিম কি একটা তোমার হচ্ছে নেমটা একটা ভেরিয়েবল যার ভ্যালু হচ্ছে কি তোমার করিম। আচ্ছা দেখো আমরা এখানের মধ্যে নতুন যেগুলো লিখছি আমরা চাইলে এগুলো প্রিন্ট করতে পারি, আমরা জানি প্রিন্ট করে কিভাবে। আমরা চাচ্ছি ধরো হচ্ছে নেম2 কে প্রিন্ট করবো, তোমার নেম2 এর মধ্যে কি আছে করিম, নেমের মধ্যে কি আছে রাহাত, আর হচ্ছে তোমার এখানে প্রিন্ট করার নিয়ম কি তোমার ইকো, একটা ফিক্স জিনিস ইকো দিয়ে আমরা লিখবো হচ্ছে ডলার নেম2, তো নেম2 মানে সে তুমি কাকে বুঝাবে, নেম2 মানে বুঝাবে হচ্ছে এই যে তোমার একে তোমার করিমকে। রান দিই তোমার দেখো যদি কোডটা আমাদের সব ঠিক থাকে, আমাদের এখানে করিম হওয়ার কথা, আমরা হয়তো কোথাও কিছু ভুল করছি মানে তো। অর্থাৎ তোমরা যখনই দেখো মানে হ্যাঁ আচ্ছা আমি তোমার সামনে আসতেছি, এটা যখনই তোমরা যখন একটা শেষ করবা অবশ্যই সেমিকোলন দিবা। আমরা যখন সেমিকোলন ছাড়া দিচ্ছি সে কিন্তু আমাদেরকে হচ্ছে হ্যাঁ মানে তো সে কিন্তু আমাদেরকে ভুল বলতেছে। তুমি যখন এখানে একটা সেমিকোলন দিবা তার মানে কি এই লাইনটা তোমার কমপ্লিট, অর্থাৎ আমার পিএইচপি ক্ষেত্রে তুমি যদি একটা লাইন শেষ করে সেমিকোলন না দাও সে তোমাকে হচ্ছে ভুলটা বলতেছে। এরপর তোমার যেটা কথা যেখানের মধ্যে পাশাপাশি আসতেছে, তো হ্যাঁ তোমাদের পাশাপাশি কেন আসতেছে কারণ হচ্ছে কি এই যে তোমার হচ্ছে y এর ভ্যালু কি জন, তোমার হচ্ছে y এর ভ্যালু কি জন, এর x এর ভ্যালু কত 5, দেখো 5 আসছে জন আসছে বাট তোমার নিচে, তার মানে পিএইচপি ক্ষেত্রে তুমি যদি চাও যে হচ্ছে তোমার দুটো লাইনের মধ্যে তুমি কি দিবা গ্যাপ দিবা, তোমার গ্যাপ বলতে একটু উপর হবে একটা তোমার নিচে হবে, ওটা দেওয়ার তোমার নিয়ম হচ্ছে BR ব্রেক, একটা তুমি আরেকটা হচ্ছে ইকো প্রিন্ট করে এই যে ECH, তুমি জাস্ট ইকো প্রিন্ট করে তুমি এখানে মধ্যে লিখে দেবা কি ব্রেক, BR ব্রেক। এটা মানে হচ্ছে আগের লাইন এবং পরের লাইনের মাঝখানে কি, তো সে একটা নিচে নামাই দিবে।
যেমন দেখো এখন কিন্তু জন করিম পাশাপাশি, বাট আমি যেটা করলাম করিমের আগে, তো নেম টু মানে কিন্তু করিম, করিমের আগে আমি একটা ব্রেক দিয়ে দিলাম, তো যার কারণে এখন তোমার কি হবে, করিমটা তোমরা হচ্ছে নিচে নেমে যাবে। সেম ভাবে তুমি যদি চাও আরো ব্রেক, তুমি এখানে যত ব্রেক দিবা তত তোমার কি হবে, আরো বেশি তোমার কি হবে, একটা ব্রেক হবে আর কি। আচ্ছা তাহলে আমরা রান করে দেখি আমাদের এটা তোমার 5 জন করিম। এখন তুমি যাচ্ছ রাহাতকে প্রিন্ট করতে, তোমার রাহাতে ভেরিয়েবলের নাম কি, তো নেম, তুমি জাস্ট করবা কি এখানে নেম দুটোকে নেম করে দিবা তোমার। এখন কিন্তু সে আর তো করিমকে বোঝাচ্ছে না, কারণ কি তোমার নেম টু কিন্তু নাই, তোমার নেম আছে। এখন দেখো তোমার কিন্তু সে রাহাতকে পাবে, রাহাত, অর্থাৎ একেবারে ইজি। তারপর ভেরিয়েবলের কনসেপ্ট হচ্ছে কি, আমি যদি চাই তোমার কোনো কিছুকে আমি হচ্ছে এখানের মধ্যে নিয়ে কাজ করব, আমাকে তাকে একটা জিনিসের মধ্যে রাখতে হবে, যে জিনিসের মধ্যে আমরা রাখবো সেটাই হচ্ছে কি ভেরিয়েবল। যেমন আমরা তো 5 কে রাখতেছি তোমার যার মধ্যে, এটা একটা ভেরিয়েবল। আমরা জনকে রাখতেছি y এর মধ্যে, y একটা ভেরিয়েবল। আচ্ছা দেখো আমরা তারপর ভেরিয়েবলটা মোটামুটি শিখলাম, এরপর আসছে ভেরিয়েবল স্কোপ। ভেরিয়েবল একটা স্কোপের কনসেপ্ট আছে, এই জিনিসটা আমি এখন বললে তোমাদের কাছে হার্ড মনে হবে কিনা, আমি একটু 5 সেকেন্ড চিন্তা করি। এই জিনিসটাকে তাহলে একটু তোমার শর্টকাটে বলবো, এই জিনিসটা একটু অ্যাডভান্স, বাট আমি তোমাদের সামনে শর্টকাটে বলতেছি। এই যে আমরা ভেরিয়েবলটা ইউজ করতেছি, এই ভেরিয়েবলটার কিছু স্কোপ আছে। স্কোপ মানে কি, মানে সে তোমার কতটুকু তোমার এরিয়ার মধ্যে কাজ করতে পারে। এখন হচ্ছে ভেরিয়েবলের তোমার স্কোপটাকে তোমার কয়েক ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার লোকাল, গ্লোবাল, তোমার স্ট্যাটিক। যেমন ধরো তোমরা হচ্ছে 2 বন্ধু, তোমরা ধরো হচ্ছে 3 বন্ধু, এর মধ্যে 2 বন্ধু খুব ক্লোজ। এখন তারা যখন ক্লোজ, তার মানে কি দেখা যাচ্ছে তার অনেক হিডেন কিছু বা তোমার ধর তার পার্সোনাল অনেক কিছু তোমার জানে, বাট থার্ড বন্ধু কিন্তু কি তোমার অ্যাক্সেসটা পাচ্ছে না। অনেকটাই কিন্তু তোমার সেম কনসেপ্ট। এই দেখো লোকাল, গ্লোবাল, অর্থাৎ তোমার লোকাল মানে কি, যেমন আমি তোমাদেরকে বললাম তো লোকাল বিজনেস, তোমার এটা কিন্তু গন্ডি এরিয়াটা ছোট, বাট যখন গ্লোবাল আরো বড় এরিয়া না, একদম সেম কনসেপ্ট হচ্ছে কি এখানে আসতেছে। আমি যদি একটু সহজ করে বলার ট্রাই করি, তোমার দেখো গ্লোবাল এবং লোকাল স্কোপের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। একটা ভেরিয়েবল, a variable declared outside a function has a global scope and can only be accessed outside a function। অর্থাৎ এক কথায় যদি আমি বলতে চাই, একটা জিনিসকে আমি যদি তোমার হচ্ছে গ্লোবালি রাখি, একটা ভেরিয়েবলকে, একটা জিনিসকে ধরো আমি রাখলাম হচ্ছে গ্লোবালি, তোমার তাকে চাইলে কি যে কেউ অ্যাক্সেস করতে পারবে। আর জনকে আমি রাখলাম ধরো তোমার জাস্ট একটা গন্ডির মধ্যে, তাকে সব অ্যাক্সেস করতে পারবে না। তোমার আপাতত এতটুকু বুঝলে না। আর একটু ছোট করে যদি তোমার প্রোগ্রামের মধ্যে বলি, যেমন দেখো তোমার হচ্ছে এই প্রোগ্রামের মধ্যে এই যে x = 5, ধরো তুমি কিছুই বুঝো না, জাস্ট এতটুকু তো বুঝতেছো x = 5 একটা তোমার কিসের মধ্যে আছে, একটা তোমার গন্ডির মধ্যে আছে, একটা গন্ডির মধ্যে কিন্তু আছে সে। তার মানে x = 5 তোমার হচ্ছে কি একটা লোকাল ভেরিয়েবল, তার হচ্ছে স্কোপটাই তোমার হচ্ছে লোকাল। আর তুমি যদি এটাকে হচ্ছে আউটসাইডে দাও, তখন হয়ে যাবে হচ্ছে গ্লোবাল। এগুলা নিয়ে আমরা পরে আরো তোমার ডিপ লেভেলে দেখবো, কারণ বেশি অ্যাডভান্স বলতে গেলে তোমরা যেন ভয় না পাও, তার জন্য আমরা তার এক কথা বলতে গেলে হচ্ছে কি তোমার লোকাল কিছু তোমার ডিক্লেয়ার করলে তার কি তোমার গন্ডি বা তোমার স্কোপটা ছোট, আর হচ্ছে গ্লোবালি হলে বড়। এতটুকু মনে রাখলে হচ্ছে তোমার এনাফ। আচ্ছা এই যে তোমার ইকো, তোমার ইকো মানে কি বলছিলাম বলো তো, তুমি বলো তো ইকো মানে কি বলছিলাম, এই যে ইকোর কাজ কি, জাস্ট তোমার কি একটা জিনিস শো করা, আউটপুট শো করা। তো ইকো ছাড়াও কিন্তু আরেকটা জিনিস আছে বা আরেকটা তোমার টার্ম আছে, যেটা দিয়ে আমরা চাইলে কি তোমার প্রিন্ট করতে পারি। এটা হচ্ছে যে প্রিন্ট, PRINT, প্রিন্ট। আচ্ছা তার মানে এখানে আমি যদি একটু দেখাই তোমাদের, এখানে প্রিন্ট দেখাইছে নাকি, এই যে তোমার দেখো প্রিন্ট। আচ্ছা ইকো এবং প্রিন্ট আমরা দুটো পাশাপাশি রেখে তোমার যে প্রিন্ট করার ট্রাই করি, ইকো এবং প্রিন্ট। তার মানে তুমি হচ্ছে ইকো দিয়েও প্রিন্ট করতে পারো, আবার প্রিন্ট দিয়েও প্রিন্ট করতে পারো। এখানে ছোট কিছু তো তোমার ডিফারেন্স আছে, একটু তোমার খেয়াল করো। এখানে দেখি আমরা, দেখো ইকো এবং প্রিন্ট আর মোর অর লেস দ্য সেম, দে আর বোথ ইউজ টু আউটপুট ডেটা টু দ্য স্ক্রিন। মানে দুটাই তোমার কাজ কি, তোমার জাস্ট প্রিন্ট করা বা শো করানো। দ্য ডিফারেন্স, এটাই হলো তোমার ডিফারেন্স। একটু পড়ো জাস্ট এই জায়গাটা দেখো, ইকো হ্যাজ নো রিটার্ন ভ্যালু, একটু খেয়াল করো, ইকো হ্যাজ নো রিটার্ন ভ্যালু while print has a return value of 1।
so it can be used in expressions. Echo can take multiple parameters. এগুলো একটু জাস্ট আমগুলো একটু মনে রাখো. Echo can take multiple parameters while print can take one argument বা একটা প্যারামিটার. Echo is marginally faster than print. তার মানে ইকোটা কি প্রিন্ট থেকে বেশি ফাস্টার. তুমি যদি ইউজ করবে দেখবা যে ম্যাক্সিমাম টাইম বা 99% ক্ষেত্রে আমরা ইকোটাই বেশি ইউজ করি. তোমার তার মানে প্রিন্টও মাঝে মধ্যে ইউজ হয়. ইকো হ্যাজ নো রিটার্ন ভ্যালু. নো রিটার্ন ভ্যালু আমি তোমার সামনে বলি, যখন একটা জিনিস তোমার ইকো প্রিন্ট করবে সে তোমার কোনো ভ্যালু রিটার্ন করবে না, আর হচ্ছে তোমার প্রিন্ট সে একটা ভ্যালু 1 রিটার্ন করবে. আপাতত জাস্ট এতটুকু মনে রাখো বা এতটুকু একটু লিখে রাখো. আর হচ্ছে ইকোটা হচ্ছে কি তোমার প্রিন্ট থেকে মানে ফাস্ট কাজ করে. এই দুটো পার্থক্য তোমরা জাস্ট একটু মনে রাখবে. আচ্ছা দেখো, আমরা হচ্ছে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে এটাও শিখছি, কিভাবে করে প্রিন্ট করে এটাও শিখছি. এখন তুমি চাইলে কিন্তু হচ্ছে মাল্টিপল লাইন বা ধরো তুমি হচ্ছে HTML এবং তোমার হচ্ছে PHP তুমি কিভাবে দুটো মার্জ করে কাজ করতে পারো একটু আমরা অ্যাডভান্স দিকে যাচ্ছি. দেখো তোমার হচ্ছে txt1 txt2 এগুলো কি ভেরিয়েবল. txt1 ইকুয়াল টু তোমার লার্ন PHP, এটা কি অর্থাৎ তোমার txt1 এর ভ্যালু হচ্ছে লার্ন PHP, তোমার txt2 এর ভ্যালু কি w3schools.com. এখন তুমি যদি এখানে ধরো আমি এগুলো একদম বাদ দিলাম, জাস্ট এগুলো বাদ দিয়ে আমি শুধুমাত্র লিখলাম হচ্ছে ইকো, অর্থাৎ তোমার আগের মতো ইকো জাস্ট তোমার লিখলাম হচ্ছে, আচ্ছা একটু দাঁড়াও, আচ্ছা ইকো, আচ্ছা ইকো আমি মানে তোমাদেরকে একটা জিনিস দেখাই ছোট করে, এরপর আমরা আলোচনা করতেছি. txt1 ধরো আমি যদি তোমার এটা হচ্ছে প্রিন্ট করি, কাজ হবে নাকি দেখি আমরা একটু. আচ্ছা আমাদের